This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিকেন স্নেকের নিরাপত্তা এই মুহূর্তে চূড়ান্ত সতর্ক কেন্দ্র। এই মুহূর্তে যা পরিস্থিতি, একদিকে এসআইআর আবহ, অন্যদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যাবতীয় বিষয় নিয়ে শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় সেনা, বৈঠকে এনআইএ, রাজ্য পুলিশ, বিএসএফ, এসএসবি, বৈঠকে রয়েছে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। এসআইআর আবহ এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই বৈঠক সংক্রান্ত আপডেট আমি জানবো আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, এই বৈঠক এই সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন কোন বিষয়গুলো এই বৈঠকের মূল ফোকাসে থাকছে? দেখো, সময়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক মূলত কেন্দ্র এবং রাজ্যের গোয়েন্দাদের মধ্যে সমন্বয় বৈঠক। এবার প্রশ্ন হলো কেন উত্তরবঙ্গে? দেখো, এই সময়কালে একদিকে যেমন ভারত নেপাল সীমান্তের ওপারে বিভিন্ন জঙ্গি মডেল তাদের গতিবিধি বাড়াচ্ছে, সীমান্তের অন্য দিকটা যে দিকটা বাংলাদেশ, সেই দিকে চূড়ান্ত অস্থিরতা। দিল্লিতে বিস্ফোরণ হয়েছে, উত্তরবঙ্গকে টার্গেট করা হচ্ছে, নর্থ ইস্টকে টার্গেট করা হচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে বৈঠকে ডাকা হয়েছে। ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা তারা বৈঠকে রয়েছেন, বিএসএফ, এসএসবি যারা সীমান্ত পাহারা দেয় তারা বৈঠকে আছেন, এবং যে শিলিগুড়িকে কেন্দ্র করে এই বাংলার যে ইন্টেলিজেন্স এবং পার্শ্ববর্তী সিকিম, চায়নার খুব কাছাকাছি সীমান্ত যেখানে রয়েছে সেই এলাকার ইন্টেলিজেন্স, অর্থাৎ সমস্ত পক্ষ যারা এই এলাকার অখণ্ডতা রক্ষায় কাজ করছেন এবং নিরাপত্তা দিচ্ছেন তাদের মধ্যে সমন্বয় বাড়ানো, এবং নিঃসন্দেহে যে উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলো আছে সেই ইনস্টলেশনগুলোকে রক্ষা করা, এবং আরও কী পদক্ষেপ করা যেতে পারে যাতে এই অঞ্চলকে নিরাপত্তার মোড়কে মুড়ে রাখা যায়। ধন্যবাদ প্রসেনজিৎ। আর এবার একটা বিগ ব্রেকিং এর দিকে আমরা নজর রাখছি। আপনারা জানেন দিল্লি বিস্ফোরণের পরই সমস্ত জায়গায় চলছে সার্ভেলিয়েন্স, আর তখনই ধরা পড়লো আরো একটা বড় অস্ত্র পাচার চক্রের হদিশ। দিল্লিতে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের পর্দা ফাঁস হয়ে গেল। বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় 4 জনকে। যেটা জানা যাচ্ছে যে আইএসআই এর মদতে অস্ত্র চোরাচালানের কারবার চলতো। দিল্লি পুলিশ সূত্র মারফত এই খবর। পাঞ্জাব সীমান্তে ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র চোরাচালান করতো আইএসআই। একদম ঠিক শুনছেন আপনারা, পাঞ্জাব সীমান্তে ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র চোরাচালান করতো আইএসআই। 10টা অত্যাধুনিক বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে, এর মধ্যে 5টা পিস্তল তুরস্কে তৈরি, মানে আবারও সেই তুরস্ক যোগ। 3টি পিস্তল চীনে তৈরি, প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্র মারফত খবর, দিল্লিতে অস্ত্র সরবরাহের জন্য এনেছিল পাচারকারীরা। सोनू खत्री गैंग है जो, उसका एक ऑपरेटिव है, एक्टिव ऑपरेटिव, जो यूएस में बेस्ड है अभी, जिसकी अभी तक की सूचना के आधार पर जसप्रीत जस्सा एक नाम का आदमी है, जो +1 नंबर से यहाँ के जो ऑपरेटिव्स हैं, इंडिया में जो उनके ऑपरेटिव्स हैं उनके संपर्क में है। जसप्रीत जस्सा एक आदमी है जिसका पाकिस्तान बेस्ड जो ये सप्लाई करता है, वेपन सप्लाई करता है, वहाँ उसके कॉन्टैक्ट स्थापित हुए बताए गए हैं। वो तफ्तीश में बात आई है सामने। वो इन्होंने कबूली भी PX 5.7 और PX 3 जो वेपन है ये बहुत कॉस्टली और सोफिस्टिकेटेड वेपन है, और PX 5.7 का जो राउंड होता है वो करीब AK-47 के राउंड से बहुत मिलता जुलता सा है, उससे ज़रा सा छोटा है, एंड इट हैज़ द कैपेसिटी टू पेनिट्रेट द BP जैकेट ऑल्सो। इट इज़ ए वेरी डेडली वेपन। कीमत भी इस वेपन की बहुत ज़्यादा इंटरनेशनल मार्केट में बताई जाती है, तो इसको पूरा मॉनिटर कर रहा था, और इंडिया में अपना जो डिज़ायरेबल टारगेट से वहाँ तक इसको पहुँचाने का काम भी होने तक में ये उन चीज़ों को मॉनिटर कर रहा था। यहाँ भी जो एक आदमी जिसकी अभी शिनाख्त हो गई है, जिसको अभी एब्सकॉन्ड कर रहा, हमारी पकड़ में नहीं आया अभी तक, तो वो डायरेक्टली वो जस्सा के संपर्क में है, जिसकी कोशिश कर रहे हैं कि जल्दी पकड़ में आ जाएगा। রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, আর তারই মধ্যে এবারে ঝাঁপিয়ে পড়েছে, অর্থাৎ ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী 2 শিবির। আর বিরোধী শিবির অর্থাৎ বিজেপি, তারা 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। পাখির চোখ যখন 26, তখন 26-এ বাংলা জয়ের মিশন ইতিমধ্যেই লক্ষ্যপুরাণের ডিসেম্বর মাস থেকেই পূর্ণ উদ্যমে ঝাঁপাচ্ছে বিজেপি। ডিসেম্বর থেকে পরপর বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, ডিসেম্বর মাস থেকে মোটামুটি নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির যারা হেভিওয়েট নেতা নেত্রীরা রয়েছেন তারা বঙ্গ সফরে আসতে শুরু করছেন।
প্রদীপ্ত শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে। তবে আরো একবার জানাই আপনাদেরকে, 26শে বাংলা জয়ের মিশন লক্ষ্য পূরণে ডিসেম্বর থেকে পূর্ণ উদ্যমে ঝাঁপাচ্ছে বিজেপি। ডিসেম্বর থেকেই পরপর বঙ্গ সফরে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। সংসদের অধিবেশন চলাকালীনই বাংলায় আসবেন নাড্ডা, শাহ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করেছি যে কমসে কম 10টি বিভাগে উনি 10টি সভা করুন। তার মধ্যে সম্ভবত 3টি হয়েছে। তো আমরা ওনার কাছে আবেদন জানাচ্ছি যে আগামী দিনে বাদবাকি সভাগুলো করার জন্য উনি আসবেন। কবে থেকে আসবেন, কি আর কোথায় করবেন সভা, কোনো কিছুই ঠিক হয়নি। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর সভা হবে, মাননীয় রাষ্ট্রীয় সভাপতির সভা হবে, মাননীয় আমাদের হোম মিনিস্টার মাননীয় অমিত শাহজির সভা হবে এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরও সভা হবে আগামী দিনে। বাংলায় একটা কথা আছে, ন্যাড়া বারবার বেলতলায় একটা বিষয় আছে। তো প্রধানমন্ত্রীর সেই বাংলার সেগুলো একটুখানি দেখে নেবেন। তৃণমূল তো সরকার গড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, পাশাপাশি নরেন্দ্র মোদী আর অমিত শাহ বাংলার মাটিতে যে কটি বিধানসভা কেন্দ্রে জমিতে দাঁড়িয়ে জনসভা করবেন, সেই কটা বিধানসভাও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতে আসবেন এবার। উনি দেশের প্রধানমন্ত্রী, সর্বত্রই যাওয়ার ওনার অধিকার আছে, উনি আসতে পারেন। বাংলায় আমাদের এলে আমাদের আবহাওয়া ভালো, আমাদের খাবার ভালো, আমাদের পরিবেশ ভালো, শান্তির পরিবেশ। এখানে অনেক মনীষী এখানে জন্মেছেন, তাদের সঙ্গে আসুন। কিন্তু এসে কোনো লাভ হবে না। উনি এর আগেও ডেলি প্যাসেঞ্জারি করেছেন, নিটফল 0, এবারও ডেলি প্যাসেঞ্জারি করুন, নিটফল 0ই হবে। বিজেপি পার্টি চেষ্টা করবে, মোদিজির পাটনা থেকে বলছে গঙ্গা এদিক দিয়ে যায়, আমিও যাব। এখন গঙ্গার সমাপ্তি হয়, গঙ্গার সমাপ্তি গঙ্গাসাগরে হয়। এখন মোদির সমাপ্তি কোথায় হবে আমি জানি না, অমিত শাহর সমাপ্তি কোথায় হবে জানি না। তারা তো 5 বছর ধরে ভোট করে, বিজেপি পার্টি সারা 5টা বছর ধরে ভোটই করে, আসবে তারা তাদের মতন করে। এই বাংলায় দুটো দলের মধ্যে ভোটের বিভাজনের খেলা শুরু হয়ে যাবে। স্যার মোদি আর ম্যাডাম দিদির মধ্যে খেলা শুরু হয়ে যাবে। উভয়ের লাভ দেখবে, এটা মিউচুয়াল ফাইট হবে, বাকি কিচ্ছু। সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ, সেখানে কিন্তু পদ্ম শিবির বেশ কৌশলী। তার কারণ বড়োয়াতে যে সভা, সেই সভায় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি বিধায়ক, তাদের কারোর মুখে একবারও জয় শ্রীরাম এই স্লোগান শুনতে পাওয়া যায়নি। মূলত তাদের মুখে এবার ছিল উন্নয়নের বিষয়ে, শুধু তাই নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বারবার তারা উল্লেখ করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাদের গলায় বেশি করে শোনা গেল সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন, পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের মতো বিষয়গুলো। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা জালালউদ্দিনের উদ্যোগে এই দিনের সভায় আগাগোড়াই জয় শ্রীরাম স্লোগান শোনা যায়নি। প্রশ্ন হচ্ছে, ডাকবাংলো হাট এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় বিজেপি নেতৃত্ব কি সচেতনভাবে এই জয় শ্রীরাম ধ্বনি এড়িয়ে গেল? কে বলেছে আপনাকে? প্রথম অবস্থায় যখন মিটিং শুরু হওয়ার মুহূর্তে জয় শ্রীরাম হয়েছে, ভারত মাতা হয়েছে, শুভেন্দুবাবু তো বললেন যে যেহেতু আজকে আফাজ ভাইয়ের নেতৃত্বে তো একজন মুসলিম ধর্মাবলম্বী, সে কেন জয় শ্রীরাম বলে? ভারত মাতা বলতে পারে, জয় হিন্দ বলতে পারে, বন্দে মাতরম বলতে পারে। তো জয় শ্রীরাম স্লোগান আফাজ ভাইয়ের জন্য, বা এখানে যে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এসেছিল দলে দলে আজকে আফাজ ভাইয়ের হাত ধরে, যারা আজকে এই সভা শুনতে এসেছিল, তাদেরকে আমরা কেন বলবো জয় শ্রীরাম বলার জন্য? আমরা ভারত মাতা কি জয় বলবো, জয় হিন্দ বলবো, বন্দে মাতরম বলবো। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের জের যেমনটা জানা যাচ্ছে, এই অভিযুক্ত তৃণমূল নেতা তাকে বহিষ্কার করতে পারে দল, অন্তত এমনটাই জানা যাচ্ছে। কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকারকে দল থেকে বহিষ্কার। সম্প্রতি সোনার ব্যবসায়ীকে খুনের ঘটনায় নাম জড়ায় বিডিও প্রশান্ত বর্মনেরও। প্রশান্ত বর্মনের সহযোগী হিসেবে নাম উঠে আসে সজল সরকারের, পরে তাকে গ্রেফতার করা হয়। আজ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত। ভোট আসছে আর বারুদের স্তূপ জমছে। মুর্শিদাবাদে গত 3 সপ্তাহে 2000 বোমা উদ্ধার হয়েছে। শামশেরগঞ্জেই বোমা উদ্ধার হয়েছে, আজকে প্রায় জারিকেন ভর্তি বোমা উদ্ধার হয়েছে। কিছুদিন আগেই আপনারা জানেন যে সেখানে মুর্শিদাবাদ জেলা পুলিশ একটা টোল ফ্রি নম্বর চালু করে ঠিক এই বোমা সংক্রান্ত তথ্য
তথ্য দিতে এবং তারপরেই পরের পর এই বোমা উদ্ধার হচ্ছে, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। একটা বাগান থেকে এই বোমা উদ্ধার হয়েছে, যার ভর্তি তাজা বোমা। আর বোমা সংক্রান্ত তথ্য জানাতে এই মাসে যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে টোল ফ্রি নম্বর চালু করার পরেই কিন্তু পরপর খোঁজ মেলে বোমা স্তূপের। এই ভোটমুখী বাংলা আপনারা জানেন 2026-এ এই বঙ্গের নির্বাচন, এবং দিকে দিকে এই যে বোমা বারুদ, খুব স্বাভাবিকভাবে প্রশ্নে প্রশাসনের নজরদারি। বোমা স্তূপে মুর্শিদাবাদ এনআইএ তদন্ত দাবি শুভেন্দু অধিকারীর। এনআইএ তদন্ত হলেই রাজনৈতিক চক্রান্ত প্রকাশ্যে এসে যাবে, এমনই দাবি বিরোধী দলনেতার। বোমা তৈরি রাজ্যের শিল্প কটাক্ষ অধীরে, প্রশাসন সক্রিয় বলেই উদ্ধার হয়েছে বোমা, পাল্টা তৃণমূল কংগ্রেসে। এনআইএ হল নবগ্রামের একটা কেস এনআইএ হয়েছে, মুর্শিদাবাদের সবগুলো এক্সপ্লোসিভ অ্যাক্টে কেস হয়েছে। আমি অনুরোধ করছি এনআইএ এখানে কেসগুলো টেক আপ করতে। এনআইএ হলেই এর পিছনে যে রাজনৈতিক চক্রান্ত আছে, গোলাবাজদের চক্রান্ত আছে, প্রমাণ হবে। সারা রাজ্যেই আছে বোমা। বোমারই তো একটাই তো শিল্প হয়েছে বাংলায়, বোমা শিল্প। বোমাশ্রী দিদি জেলায় জেলায় তৈরি করেছে। এখানকার পুলিশের কাজ কম নয়, তাই বোমা পাচ্ছে না। তাতে বোমা আসছে কোথেকে? বোমা আসার আগে তো ধরা উচিত। এখানে পুলিশ কি করছে? কেউ খবর দিলে পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে, এসব গল্প সব। এত যে বোমা উদ্ধার হচ্ছে, কটা লোকের সাজা হচ্ছে, কটা লোক গ্রেপ্তার হচ্ছে। পুলিশ সচেতন বলে বোমা উদ্ধার হচ্ছে, বিজেপি বোমা প্ল্যান্ট করার চেষ্টা করছে। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হয় প্রতি ভোটের আগে। এত বোমা উদ্ধার মানেই বোঝা যাচ্ছে নাশকতার জন্য করা হচ্ছে। কারা করছে? যারা রাজ্যকে বদনাম করতে চায়। কারা রাজ্যকে বদনাম করতে চায়? যারা এই রাজ্যের বিরোধী, যারা সরকারের বিরোধী। পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। মুর্শিদাবাদে এই স্তূপাকার বোমা উদ্ধার হয়েছে, 2000 বোমা উদ্ধার। যখন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ষড়যন্ত্র খুঁজছে, আপনাদের এবার বীরভূমে নিয়ে যায়, সেখানেও বোমার পাহাড় উদ্ধার হচ্ছে। বীরভূমের পাড়ুই সেখানে বোমা স্তূপের খোঁজ। কেন্দ্রডাঙ্গালে দেখুন 15টা তাজা বোমা উদ্ধার। পরিত্যক্ত জায়গা, ঝোপের মধ্যেই বোমাগুলো লুকানো ছিল। পাড়ুই থানার পুলিশ বোমা উদ্ধার করে। এলাকাটি ইতিমধ্যে কর্ডন করে দেওয়া হয়েছে, পরে বোম স্কোয়াড গিয়ে বোমগুলো নিষ্ক্রিয় করে। বোমাগুলোর উৎস এবং উদ্দেশ্য জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। দু জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং অপরদিকে বীরভূমের পাড়ুই। দেখুন, ভোট যত এগিয়ে আসছে, একের পর এক বোমা বারুদ উদ্ধার হচ্ছে, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। তৃণমূল থাকলে বোমা থাকবে, তৃণমূল থাকলে মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জায়গায় বোমা থাকবে। আর বিজেপি এলে যারা বোমা রাখে তাদের বাড়ির সামনে বুলডোজার থাকবে। এটাই হচ্ছে পার্থক্য। শহরের হোটেলে ফের রহস্য মৃত্যু। কসবার পর পার্ক স্ট্রিটের পর এবারে কসবার, সেখানে হোটেলে এক ব্যক্তির রহস্য মৃত্যু। 4 তলার ঘরে উদ্ধার দেহ, প্রাথমিক তদন্তে খুন বলেই অনুমান পুলিশের। নিহত ব্যক্তির নাম আদর্শ লোসালাকা এবং বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সৌভিক, ঠিক কি কারণে এই খুনের ঘটনা, কারা এই খুনের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত কি জানা যাচ্ছে? দেখো, কি কারণে খুন সেটা এখনো পরিষ্কার নয়, তবে তোমাকে জানিয়ে রাখি কসবা রাজডাঙ্গায় এই হোটেলে কিন্তু দেহ উদ্ধারকে ঘিরে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এই আদর্শ লোসালকা, যে কিন্তু বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গতকাল 8:30টার সময় এই আদর্শ লোসালকা সহ আরেকজন যুবতী এবং আরেকজন যুবক, তারা কিন্তু 8:30টার সময় এই হোটেলে ঢোকে। তারা অনলাইনে এই হোটেল বুক করে এবং রাত্রির 2:30টার সময় ওই যে যুবতী ছিল, সেই যুবতী এবং আরেকজন যে সঙ্গী, তারা কিন্তু হোটেল থেকে বেরিয়ে যায়। কিন্তু হোটেলের কর্মীদের কাছে কিন্তু তারা জানতেন যে এই আদর্শ লোসালকা কিন্তু উপরে রয়েছে। এবং আজকে যখন দুপুরবেলা হয়ে যায়, যখন তার কোনো রকম ভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন একজন হাউসকিপার উপরে যায়। উপরে গিয়ে যখন ভিতরে ঢুকতে যায়, তখন দেখে যে একেবারে বিভৎস অবস্থায় নিচে পড়ে রয়েছে এবং তার নাকে এবং মাথার পিছনে রক্তের দাগ রয়েছে। এবং তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশের তরফ থেকে কসবা থানা পুলিশ আসে, মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। ধন্যবাদ তোমাকে। আমাদের হোটেল কনসুলেট ইনাদের পক্ষ থেকে থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছিল কি একটা বডি পড়ে আছে একটা রুমে। তখন আমাদের টিম আসে, ভিজিট করে, তারপরে কিছু ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে ওনার ভিকটিমের আইডেন্টিটি আদর্শ লোসালকা হিসাবে ফিক্স আপ করা হয়েছে।
কিছু নাক দিয়ে ব্লিডিং এরকম ইনজুরি পাওয়া যায়। এখন ফার্দার ইনভেস্টিগেশন চলছে, বাকি ডিটেল ফার্দার পাওয়া যাবে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি, কিছু প্রাইমারি ইনফরমেশন পাওয়া গেছে। হোটেল যে রেকর্ড ওনারা দিয়েছেন, ওনাদের আইডি কার্ড আর বাকি যে ফিজিক্যাল সিসিটিভি ওটার সঙ্গে ভেরিফিকেশন দেখে ইনিশিয়ালি প্রাইমা ফেসাই হোমিসাইডাল মনে হচ্ছে। বাকি ফার্দার ডিটেল কি ইনজুরি আছে না আছে পোস্টমর্টম রিপোর্ট যখন আসবে পোস্টমর্টমের পরে আমরা বলতে। বাঁকুড়ার সরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্র, তৃতীয় বর্ষের ছাত্র রাহুল নাম তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে একটি মেস থেকে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। তার পরিবারের লোকজন এই গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। যেটা জানতে পারা যাচ্ছে, তৃতীয় বর্ষের ছাত্র বাঁকুড়ার সরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের, যার নাম রাহুল মাঝি, মেস থেকে এই ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের পর শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে তদন্তের দাবি করেছে মৃতের পরিবার। আমরা ওইটাই একটা হয় না যে রাফ অ্যান্ড টাফ ছেলে থাকে, কোনো অ্যাডিক্টেড থাকে, থাকে, আমরা তো শুনে পরে হতবাক হয়ে গেলাম যে এই ধরনের ঘটনা ঘটালো কি করেছেন, মানে ঘটলো কি করে। আমরা তো শুনে নিজেরাই তো কোনো কনফিডেন্স পাচ্ছি না, এবং আমরা এটা চাইছি যে এটা মানে যথাযথ এর কজ যে কি জন্য হলো। যেরকম দোকান খুলেছি, খুলি পরে আমি খাবার টাইমে বাড়ি চলে যাই। তো বাড়ি গেছি, বাড়ি গিয়ে আমাকে একজন ফোন করে, মেসেরই একজন, তো আমাকে ফোন করে বললো যে সৌরভদা একবার যাও মেসকে, রাহুল মনে দরজা বন্ধ করা আছে। এই মেসকে এলাম, মেসকে এসে দেখলাম আরও দুটো মেসের ছেলে ছিল আমার সামনে। তাদেরকে দেখে পিছনে জানলা পথে দেখলাম যে এরকম অবস্থা। এখান থেকে হড়বড় করে আমি এসে এখানে দরজা ভাঙলি পরে ওকে তুলে পরে গামছা টামছা খোলাখুলি করে জল ফল দিয়ে দেখলাম যদি ঠিকভাবে আছে না আছে। তারপরে ঠান্ডা হয়ে গেছিল সবাই।